পারিবারিক কারণে আসলে আমাকে 16 বছর বয়সে যখন ডিপ্লোমাতে ভর্তি হই আসলে আমাকে বিয়ে করতে হয়। আমি যে কোথাও অ্যাপ্লাই করব এরকম রিজিউমি বা আমি পোর্টফোলিওটা যে দেখাবো এই ইয়াটা আমার আসলে ছিল না। আমার গ্রামে কিন্তু ইন্টারনেট কানেকশন ছিল না। প্রোগ্রামিং হিরোতে যে কিভাবে ঠেলে ঠেলে শিক্ষার্থীদেরকে শেখানো হয় আর কি, এক্সপেরিয়েন্স হয়ে গেছে। এটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এটা আমি এখন 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে লেভেল 1 যখন ছিলাম এই অবস্থায় আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। কোর্সের প্রথম অ্যাসাইনমেন্টের শেষে যদি আমি বলি যে আমি লিডার বোর্ডের 3 নাম্বার পজিশনে চলে আসছিলাম আর কি, ফার্স্ট ইন্টারভিউ দেই চট্টগ্রামের একটা কোম্পানিতে। পরে ওনারা একদিনের মধ্যে আমাকে আবার একটা টাস্ক দেয় আর কি, 4টার দিকে আমাকে টাস্ক দিল, পরের দিনে সকাল 10টার ভিতরে আমাকে কমপ্লিট করতে হবে। আমি যেহেতু গোল সেট করছি আমি এই সেক্টরে কেরিয়ার গড়বো, সেহেতু আমার কাজটা আমাকেই করতে হবে। আমি কৃষক ফ্যামিলির যেহেতু ছেলে, ধান কাটছে, আমি ধান যেটা বাঁধে আর কি, ওইখানে বাঁধার পরে অনেকক্ষণ হাঁপায় গেছি, এরপরে রেস্ট নিতে ছায়া গেছি, ওই টাইমে আমি কোর্সের ভিডিও দেখছি। যারা জুনিয়র আছে তাদের প্রতি আমার একটা অ্যাডভাইস থাকবে এরকম যে আমি আরও ভালো একটা পজিশনে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম, কিন্তু আমার আসলে তখন ইন্ডাস্ট্রির সাথে আমি আপ টু ডেট ছিলাম না। আমার টাইপ স্ক্রিপ্ট জানা ছিল না, নেক্সট জানা ছিল না, আমি রিয়াক্ট বা ভ্যানিলা জিএস দিয়ে কাজ করছি। তখন আমার জন্য আশীর্বাদ হয়ে আসে প্রোগ্রামিং হিরো লেভেল 2 নামে একটা কোর্স। সময় আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সময় যদি একবার চলে যায় এটা আসলে আর ব্যাক করা যায় না। হ্যালো মাঠার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার পরিচয় সম্পর্কে জানতে চাই। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আমি বর্তমানে সিটিকম ট্রাভেল, যেটা অ্যারোটিপ ইন্টারন্যাশনাল নামে ওটিয়ে চলতেছে আর কি, এখানে কর্মরত আছি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে। এখানে প্রায় 1 বছর যাবত, এবং প্রফেশনালি আমি 2.5 বছর যাবত কাজ করতেছি এজ এ ডেভেলপার হিসেবে। 2.5 বছর হয়ে গেছে, আর এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতেছেন। জি আলহামদুলিল্লাহ। সো মাথার ভাই, আমরা সবসময় টেকনোলজিক্যাল জিনিসপত্র বলি এবং সবসময় হচ্ছে যে আমাদের লাইফের জার্নি সম্পর্কে এখানে উপস্থাপন করি। তো আজকে আপনার লাইফের যে ইন্টারেস্টিং যে বিষয়টা, যে আপনি অনেক ছোটো বয়সে বিয়ে করছেন এবং সেইটুকু থেকে এই পর্যন্ত আসা, আপনি অনেক স্ট্রাগল কিন্তু ফেস করছেন। তো আজকে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে বিয়ে, এই বিয়ে সম্পর্কে আমরা জানতে চাই। জি, এটা একটা খুবই ইন্টারেস্টিং এবং কঠিন বাস্তবতা আর কি আমার জন্য। যে পারিবারিক কারণে আসলে আমাকে 16 বছর বয়সে, বলতে যে 2016 সালে এসএসসি পরীক্ষার পর আপনি যখন ডিপ্লোমাতে ভর্তি হই, তখন মিড টার্ম পরীক্ষার পরে আসলে আমাকে বিয়ে করতে হয়। এর পরে আমাকে পড়াশোনা করতে হয়, পাশাপাশি আমার যে বিয়ে করার পরে কিছু দায়িত্ব ছিল এগুলা কন্টিনিউ করতে হয় আর কি। এভাবে চলতেছিল একাডেমিক পারপাসে। একাডেমিক পড়াশোনা আমি ভালোভাবেই করতেছিলাম ভালোভাবেই, কিন্তু রেজাল্টও ভালো হইতেছিল, কিন্তু স্কিলটা আমার সেইভাবে ডেভেলপ হইতেছিল না। এটা আপনি কেমনে বুঝছেন? এটা আমি যে আমি প্রোগ্রামিংটা যেরকম মনে করেন কোর বিষয়গুলো করতেছি, ছোটোখাটো প্রবলেম কিছু ডেভেলপ করতেছি, কিন্তু কোনো বড় কোনো প্রজেক্ট এরকম কোনো কিছু করতে পারতেছি না আসলে। যে জাস্ট প্রিন্ট বা লুপ টুপ চালায় শেষ করে দিলাম, কিন্তু এরপরে আসলে তেমন কিছু মানে এটা দিয়ে কি হচ্ছে বা কোনো কিছু বিল করা যায় কিনা, বিল করা যায় কি বা এরকম আসলে আইডিয়াটাও আসলে ওই সময়ে 2016, 17, 18 দিকে তেমন একটা ইউটিউব বা এগুলো নিয়ে রিসোর্স তেমন একটা পাইতাম না আসলে। যার ফলে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি আসলে কি করব, সামনে আমার ফিউচারটা কি। তো এইভাবে চলতেছিল যে একাডেমিক পারপাসটা চলতেই ছিল। এর পরে যেটা যে 2020-এ শেষ, আমার ডিপ্লোমা শেষ হয়, তখন আনপেইড ইন্টার্ন হিসেবে আমি ঢাকাতে আসি আর কি। কিন্তু কোভিডের কারণে আসলে ইন্টার্নটা আমি কমপ্লিট করতে পারি নাই। এর মাঝেই 1 মাসের মধ্যে আমাকে আবার বাসায় চলে যেতে হয়, যেহেতু ঢাকায় থাকাটা রিস্কি বা অনেক থাকাই যাচ্ছে না আর কি, এরকম একটা সিচুয়েশন তৈরি হয় আর কি। এরপরে বাসায় গিয়ে আমার যেহেতু বিবাহিত, আমি আসলে পড়াশোনা বলেন বা স্কিল যেগুলো শিখছিলাম এগুলো আসলে আমি ঠিক মতো মানে কাজে লাগাইতে পারতেছিলাম না, অ্যাপ্লাই করতে পারতেছিলাম না। আমি দিন দিন ডিপ্রেশনে ভুগতেছিলাম যে আমি সামনে কি করব। আমার তো একটা গোল আছে যে আমার একটা গোল ছিল যে এরকম, যেহেতু বিয়ে শাদী করছি, আমি কোথাও একটা
যেহেতু প্রোগ্রামিং নিয়ে আমার একটা আগ্রহ ছিল, এটা নিয়ে কাজ করছি। তো এসে কোথাও একটা জয়েন করে আমি প্লাস হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে আমি চলবো, প্লাস হচ্ছে ভার্সিটিতে আমি আমার সিএসসিটা কন্টিনিউ করব, এরকম একটা প্ল্যান ছিল আর কি। কিন্তু আসলে আমার এটা নিয়ে যে আমি যে কোথাও অ্যাপ্লাই করব এরকম রিজিউমি বা আমি পোর্টফোলিওটা যে দেখাবো এই ইয়াটা আমার আসলে ছিল না। তো এইভাবে দিন যাচ্ছিল, ডিপ্রেশনে ভুগতেছিলাম। তো এর মাঝে আমি এক ভাইয়ের সাথে কথা বলি, যেটা হচ্ছে উনি আসলে প্রোগ্রামিংয়ের ওর ব্যাচ 3 লেভেল 1 কোর্স করছিল আর কি। উনি হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের আর কি স্টুডেন্ট। যেহেতু আমি দিনাজপুর পলিটেকনিকের, ওনার সাথে কোনোভাবে আমার পরিচিত হয়েছে, পরিচয় হয়। তারপরে আমি আর কি ওনার কাছ থেকে প্রোগ্রামিং হিরোর লেভেল 1 কোর্সটা, তখন আসলে লেভেল 1ই ছিল, তো লেভেল 2 তো এখন চলে আসছে, তখন কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 4-এ আসলে আমি জয়েন করি। তো এর কিছুদিন আগে আর কি ব্যাচে জয়েন হওয়ার আগে আমি প্রিপারেশন নিতেছিলাম যে কোর্সে যেহেতু জয়েন করবো, আমার সামনে যেহেতু ব্যাচ 3 মাঝামাঝি সময়ে হয়তো আমি জানতে পারছি নেক্সট ব্যাচে ভর্তি হবো, তার আগে কিছুটা আমি স্কিলগুলোকে আমি আবার ঝালাই করতেছিলাম। আমি যেহেতু গ্রামে ছিলাম, কিন্তু আমার গ্রামে কিন্তু ইন্টারনেট কানেকশন ছিল না। কিন্তু আমার বাজারে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আমার হচ্ছে বাজারে ইন্টারনেট কানেকশন ছিল। তো ওইখানে আমার একটা শ্বশুরের দোকান ছিল, যেটা আসলে উনি কীটনাশকের ব্যবসা করতো। তো স্টোর রুম বলতে পারেন আর কি। তো ওইখানে ওনারা বসে না, মালামাল থাকে, ওনারা যেখানে শোরুমে বসে এইখান থেকে মালামাল নিয়ে যায়। আর আমি ওইখানে আর কি ইন্টারনেট কানেকশনটা আমার গ্রামে নিয়ে যেতে হয়, দেখবেন যে আমার মিনিমাম একজনের জন্য 50,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। এটা তো কেউ পসিবল না, এটা এটা তো আসলে পসিবল না। আর আপনি কোনোভাবেই তখন তো জব করতেন না। জবও করতাম না, বা আমার ফ্যামিলি থেকেও অতটা এডুকেটেড না যে এটা করলে আমার সামনে একটা ভালো কিছু হবে, বা আমারও এতটা কনফিডেন্স ছিল না যে আমার একটা ভালো কিছু হবে, এর পিছনের জন্য আমি 50,000 টাকা খরচ করি। তো এরকম হলো না, যার ফলে আমাকে ওই গোডাউনে বসে আসলে স্কিল ডেভেলপমেন্টে আমি ইউটিউব থেকে কিছু আর কি শিখি আর কি। এরপরে তখন আপনার আপুর সাপোর্টটা কেমন ছিল, আহ, আপনার ওয়াইফের? আহ, ও আসলে আমাকে নিয়ে যেটা ওর সাপোর্টটা আসলে অনেক বেশি। শুরু থেকে যেটা আমি অনেকেই বলতেছিল যে এত অল্প বয়সে বিয়ে শাদী করছে, যেহেতু আমাদের কৃষক ফ্যামিলি, যে কয়েকদিন পরে আর কি পড়ালেখা করবে না, আর খেতে খামারেই কাজ করবে আসলে। তা আমার ফ্যামিলিতেও অনেকে হয়তো বা ভাবছিল বিষয়টা, কিন্তু আমি অনেকটা জেদি স্বভাবের ছিলাম যে এটা নিয়ে যদি একবার একটা মনস্থির করি, তখন আসলে এটার শেষটা আমি না দেখা পর্যন্ত ছাড়ি না আসলে, এরকম একটা আমার জেদ ছিল। আর আমাদের ফ্যামিলিটা একটু জেদি টাইপের আর কি। তো ওনাদের হয়তো অন্য টাইপের জেদ ছিল, কিন্তু আমার আসলে জেদটা অন্য টাইপের, যেটা আমার কেরিয়ারটাকে কোথায় নিয়ে যাব আমি, এটা নিয়ে আমার একটা জেদ ছিল, এই শেষ দেখে যাব। তো ওইখানে করলাম। তারপরে আসলে আমি সামহাও ম্যানেজ করি আর কি, ইন্টারনেট কানেকশনটা বাসায় নিয়ে যাই, আরও অনেকের সাথে কথা বলি, তারাও নেয়, ইন্টারনেট প্রোভাইডার তারাও আর কি করে। এরপরে আর কি কোনোভাবে বাসায় ইন্টারনেট কানেকশনটা নিয়ে গিয়ে আমি ব্যাচ 4-এ এনরোল করে ফেলি আর কি। আপনার তখন কম্পিউটার ছিল? জি, কম্পিউটার ছিল? কম্পিউটার, হ্যাঁ, ডিপ্লোমার শুরু বলতে আমার 2017-18-17 দিকে আর কি ল্যাপটপ বাসা থেকে কিনে দিয়েছিল। এর আগে তো টুকটাক আর কি ডিপ্লোমাতে থাকাকালীন আর কি আমি যেটা বেসিক নলেজগুলো আর কি অল্প কিছু আর কি সেভাবে হইতো না আর কি, যেটা শিখছিলাম আর কি এই আর কি, যার ফলে তো প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারি আর কি, যার ফলে একটা ইন্টারেস্ট তৈরি হয়, যার ফলে আমি এই ফিল্ডে ক্যারিয়ার গড়ার চিন্তা করি এবং প্রোগ্রামিং হিরোতে একটা আশায় জয়েন করি যে এখানে আমি যেহেতু নিজে কিছু করতে পারতেছি না, আমার বিয়ে করার ফলে আপনার বলেন যে ফ্যামিলিগত যে বিষয়টা, এটা মেনটেন করা, আবার স্কিলটাকে ডেভেলপ করা, এটা আমি আসলে একদিন করলে আর 2 দিন পরে দেখবেন যে এটা হচ্ছে না, কন্টিনিউ হইতেছে না, আমি যা করতেছি ভুলে যাইতেছি। তো এখানে আমি আসলে একটা প্ল্যাটফর্মে রুটিন অনুযায়ী, যেটা আসলে ঠেলায় না পড়লে, যেটা আমি মনে করি ঠেলায় না পড়লে সেখানে এরকম একটা অবস্থায়।
তো আমি ওইখানে জয়েন করছি। এটা হচ্ছে আমি পরে কোর্সে বুঝতে পারছি যে প্রোগ্রামিং হিরোতে যে কিভাবে ঠেলে ঠেলে আর কি শিক্ষার্থীদেরকে শেখানো হয় আর কি এক্সপেরিয়েন্স বিষয়টা। হয়ে গেছে। এটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এটা আমি এখন 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কোনো ভাইকে আমি সাজেস্ট করতে পারবো যে এই বিষয়টা আপনাকে যদি আপনি না শিখতেও চান, আপনাকে অনেকভাবে মেইল করা হবে, আপনাকে 1-to-1 সেশন করা হবে, সাপোর্ট সেশনে কথা বলা হবে, আপনার এক্সাম থাকলে আপনাকে রুটিন তৈরি করতে হবে, সামনে কোর্সে কীভাবে করবেন, এইরকম একটা গাইডলাইন অনেক কিছুই আসলে করে, যেটা মেইন কোর্সে ভিডিওর পার ঝঙ্কার বা এই ভিডিওর পার যেহেতু কোর্সটা হচ্ছে ভিডিও বেস আর কি, এরপরে শুধু ভিডিও দিয়েই আসলে শেষ নয়, যেটা অনেক সাপোর্ট সেশন থাকে 2-3 বেলা, আবার একটা মডিউলও দেখলাম, এটা আবার 2-1 দিন পর আবার কনসেপচুয়াল সেশন যেটা বলি, ওইখানে অন্য ইনস্ট্রাক্টর ভাই অন্য অ্যাঙ্গেলে আর কি, এক একজনের চিন্তাধারা এক এক রকম, আপনি ওইখানে না বুঝতে পারলে ওইখানে বোঝার একটা আর কি বোঝা যায়, এরকম একটা বিষয় হয় আর কি। তো যাই হোক, এইভাবে করতেছিলাম। তো আমার আবার লেভেল 1-এ যখন ছিলাম এই অবস্থায় আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট ছিল, তো ওকে আমার কোর্সের পাশাপাশি ওকে দেখাশোনা করা লাগতো। তো এখানে অনেক চ্যালেঞ্জিং বলতে আমি যদি একটু শেয়ার করি, যে আমি হয়তো আমার ওয়াইফ আমার শ্বশুর বাড়িতে থাকতো আমার 1-1.5 কিলোমিটার দূরে, আমি আর্লি অ্যাক্সেস নিয়ে 8টায় আর্লি অ্যাক্সেস, আর নর্মালি তো 10টায় রিলিজ হয়, তো এর আগে আমি আর্লি অ্যাক্সেস নিয়ে 2-1টা ভিডিও আবার মোবাইলে আবার চালু করে রাখতাম, যে অ্যাপে হচ্ছে এটা ডাউনলোড করে রাখতাম, আবার পরের 2-3টা ভিডিও দেখে গেলাম। আবার এই 2-3টা আমি কি করি, যেহেতু আবার আমার শ্বশুরবাড়ি থেকে আমার ওয়াইফকে দেখাশোনা করা লাগতো, পরের দিনে সকালে আবার আমার বাসায় ব্যাক করা লাগতো। তো ওই টাইমে আবার যে আধা ঘন্টা যদি আমি টাইম পাই, আমি 2টা ভিডিও অ্যাটলিস্ট দেখে ফেলি, আর বাসায় এসে বসে সাথেই আবার এটা আমি প্র্যাকটিস শুরু করে দিই আর কি। এই অবস্থা চলছিল, কোর্স চলতেছিল। তো কোর্সের প্রথম অ্যাসাইনমেন্টের শেষেই যদি আমি বলি যে আমি লিডার বোর্ডের 3 নাম্বার পজিশনে চলে আসছিলাম আর কি। তো এরপরে এভাবে কন্টিনিউ করতেছিলাম। সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা যখন আসছিল যে আমার ওয়াইফের হচ্ছে যখন ডেলিভারি হয়, তখন আমার হচ্ছে ইন্টারেস্টিংও বটে, যেটা হচ্ছে আমার ব্যাক এন্ড মডিউলের আগের আর কি ফ্রন্ট এন্ড পার্ট আর কি, রিয়াক্টের যখন আর কি শেষ হয়, তখন একটা হসপিটাল ম্যানেজমেন্টের একটা ওয়েবসাইট আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে কোর্সে করানো, মানে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। এটা করে জমা দিয়ে আমি রাত 12টার দিকে বলেন যে আমি আমার শ্বশুরবাড়িতে গেছি। তো জমা দিয়ে ওই রাতেই আপনার ব্যথা আর কি, আমার স্ত্রী আসে, ওয়াইফের আসে, তখন আর কি পরের দিনে গিয়ে ওকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয়। মানে হসপিটালের অ্যাসাইনমেন্ট করতে করতেই হসপিটালে চলে যাওয়া। হসপিটালে যাওয়া হয়। তখন আসলে আবার ব্যাক এন্ডে আমি আমার ফ্রন্ট এন্ডে কোর্সের আগে হালকা ধারণা থাকলেও ব্যাক এন্ড সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না বলতে গেলে। তখন আমি হসপিটালে বসেই আবার মডিউলগুলো মোবাইলে দেখছি, জাস্ট দেখে গেছি, মানে ওই অবস্থায়। হ্যাঁ, ওইখানে বসে আপনার জাস্ট করার পরেও আমার যেটুকু সময় থাকতেছে ওইটুকু টাইমে আমি আমার মোবাইলে মডিউলগুলো দেখতেছিলাম। দেখে পরে বাসায় এসে বাবুর নাম রাখা, আবার হচ্ছে কোর্সের মডিউলগুলো দেখা, বা 2-3 দিন পিছিয়ে গেছি, এটা আবার যে ওই প্র্যাকটিস ডে দেওয়া থাকে একদিন, এইটার মধ্যে আমি একদম ফুললি ফোকাস 2-1 দিনের মধ্যে দিয়ে আবার কোর্সের ফলোতে চলে আসছি। যার ফলে আমার এভারেজ ছিল 59.57 মনে হয়, এরকম আর কি। কোর্স শেষে একটা 59.57 এভারেজ ছিল আর কি। এভাবে শেষ করি। এরপরে আমি যে শুধু কোর্স করায় তো আপনারা শেষ করে দেন না, এরপরে প্রফেশনাল কিভাবে একটা জবে অ্যাপ্লাই করতে হবে, জবের আগে প্রোফাইলটা রেডি করতে হবে, পোর্টফোলিও, রিজিউমি, এই বিষয়গুলো তো একটা SCIC নামে সেকশনে আবার শেখানো হয়েছিল, ওইখানে শিখলাম। শিখে তারপরে মেন্টরের আন্ডারে আবার প্রতিদিন যেটা অ্যাপ্লাই করা হয়তো আবার জব প্লেসমেন্টে এই 10টা-15টা জবে অ্যাপ্লাই করা হয়তো, এরকম একটা টার্গেট থাকতো। প্লাস হচ্ছে প্রজেক্টে কিছু আপগ্রেড করা হয়তো, এরকম আপনার ধরেন আর প্রফেশনাল অনেক বিষয় নিয়ে আসলে কাজ করা হয়তো, যেটা এখানে শিখছি আমি। এরপরে 15 দিন আর কি জব প্লেসমেন্টে জয়েন
করার পরে আমি একটা ইন্টারভিউতে ফার্স্ট ইন্টারভিউ দিই চট্টগ্রামের একটা কোম্পানিতে। তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। এরপরে ওনারা একদিনের মধ্যে আমাকে আবার একটা টাস্ক দেয় আর কি, ফুল স্ট্যাক টাস্ক আর কি, যে একটা টু ডু অ্যাপ্লিকেশন এরকম আর কি ছিল, যেটা হচ্ছে আমি রিয়াক্ট দিয়ে ফ্রন্ট এন্ড করছিলাম এবং নোড এক্সপ্রেস দিয়ে আবার ব্যাক এন্ড করছিলাম। হ্যাঁ, এটা এখানেও একটা যদি ইন্টারেস্টিং বিষয় বলি, যেটা ওনারা লেভেল 1 কমপ্লিট করার পরেই মনে করেন যে 4টার দিকে আমাকে টাস্ক দিল, পরের দিনে সকাল 10টার ভিতরে আমাকে কমপ্লিট করতে হবে। মানে বিকেল 4টায় দিল, আপনার পরের দিনে সকাল 10টার মধ্যে একটা ফুল স্ট্যাক টু ডু অ্যাপ ওনাকে সাবমিট করতে হবে। আমার ডেডলাইনটা এত শর্ট ছিল, তখন আমাকে আসলে এটা কমপ্লিট করতে আপনার পুরা রাত ভাই আমি 1 মিনিটও ঘুমাইনি। সারা 4টার দিকে নামাজ পড়ে বসছিলাম, এর মধ্যে খাইছি, নামাজ পড়ছি, আর হচ্ছে আপনার মনে করেন যে কাজ করছি এবং পরের দিনে 10টা পর্যন্ত করে সাবমিট করে দেন আমি 12টা-1টার দিকে আবার নামাজ টামাজ পড়ে ঘুমাইছি। মানে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে কোনো কিছু পাইতে গেলে স্যাক্রিফাইসটা অনেক বেশি দরকার। জি, আপনি এই যে চাকরির জন্য, এই যে জব টাস্কের জন্য আপনি কিন্তু 1 মিনিটও ঘুমান নাই, এটা কিন্তু আপনার স্যাক্রিফাইস। হ্যাঁ, তো এরপরে আমি যখন ওইখানে ভর্তি হলাম, বিষয়টা এভাবে আমার জার্নিটা আর কি, লেভেল 1-এর জার্নিটা এরকম ছিল। এর মাঝে অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল, যেহেতু গ্রামে ছিলাম, এগুলো সব কিছু আসলে হ্যান্ডেল করাটা কঠিন ছিল, একদম সহজ ছিল না। মাঝে মাঝে ডিপ্রেশনে ভুগতাম, যে হয়তো বাদ দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য বাদ দিয়ে দিলাম। কিন্তু ভাই আমার রিয়েলাইজ করছি যে আমি যেহেতু গোল সেট করছি, আমি এই সেক্টরে কেরিয়ার গড়বো, সেহেতু আমার কাজটা আমাকেই করতে হবে। আমি হয়তো রেখে দিলাম, আমার কাজটা অন্য কেউ এসে করে দিবে না। আমাকে যদি সাকসেসফুল করতে হয় আমাকে করতে হবে। এরপরে এটা ভেবে আবার আমি আবার টেবিলে বসে পড়তাম। আপনার কিন্তু অনেক প্রতিকূলতা ছিল। হ্যাঁ, আমার সবার মতো হয়তো এত অনুকূলে ছিল না, কিন্তু প্রতিকূলতা অনেক, এখানে সমস্যা অনেক ছিল, যেটা আমি ওভারকাম করছি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে এটা ওভারকাম করছি। কারণ আমি দেখতে পাচ্ছি আপনার ইন্টারনেটের প্রবলেম ছিল, অনেক দূরে ছিল, পরবর্তীতে আসছে বাসার দিকে। তারপর আপনি ছোট বয়সে বিয়ে করছেন, তারপরে আপুর বাচ্চা হলো, তারপর হচ্ছে যে আপনার আরো বিভিন্ন টাইপের হচ্ছে ডিপ্রেশন, এই ধরনের জিনিসপত্রগুলো ছিল। যেহেতু এখানে একটা ডিপ্রেশনের কেমন ভাই, যে বিয়ে করার পরে একটা দেখেন ফ্যামিলি থেকে যদিও আমাকে সাপোর্ট দিছিল, তারপরে ওই সাপোর্টটা আসলে আমার জন্য এনাফ ছিল না। আমার জন্য সবসময় কিছু দেখবেন যে বিয়ে করার পরে বিয়ে আমাকে পারিবারিকভাবেই যেহেতু দেওয়া হয়েছে, সাপোর্ট দিছে, কিন্তু আসলে অত খরচ যেটা আমার আসলে, এটা আসলে আমার উপর একটা সবসময় প্রেশার করতে, আমাকে সামহাও কিছু না কিছু করতে হবে, আমাকে আমার নিজে চলতে হবে, আমার বউয়ের খরচটা চালাইতে হবে। যদিও আমার শ্বশুরবাড়ি থেকে চালাইতেছিল, কিন্তু আমার একটা তো মান সম্মানের বিষয় আছে, যে শ্বশুরবাড়ি থেকে কয়দিন এইভাবে আর কি শ্বশুরবাড়িতে অবশ্যই এটা সামাজিকভাবেও এরকম একটা প্রেশার আমার কাছে কাজ করেছিল। এর পাশাপাশি যেহেতু বাসায় ছিলাম, আমার কৃষি ফ্যামিলি, আমার বাবাকেও অনেকটা হেল্প করতে হইতো আমাকে, যে ওইখানে হয়তো অনেক সময় কাজ করে আবার কাজ করছি। এমনও হয়েছে যে আমি কৃষক ফ্যামিলির যেহেতু ছেলে, ধান কাটছে, আমি ধান যেটা বাঁধে আর কি, ওইখানে বাঁধার পরে অনেকক্ষণ হাঁপায়ে গেছি, এরপরে রেস্ট নিতে ছায়া গেছি, ওই টাইমে আমি কোর্সের ভিডিও দেখছি। এরকমভাবে আমি সামহাও, মানে আমি যেটুকু টাইমটা পাইছি ভাই, এটা কোনো না কোনোভাবে আমি দেখছি, মানে এটা আমার মাথায় থেকে গেছে, আমার প্র্যাকটিস করতে, আর পরে আমাকে এটা দেখা লাগবে না। ওই টাইমটা মানে আমি এই কোর্সের মাঝে এইভাবে আমি ম্যানেজ করছি, যে আমাকে এটা কমপ্লিট করতেই হবে, এরকম একটা আমার টেন্ডেন্সি। আসলেই মানে কারো যদি হচ্ছে মাইন্ডসেট ঠিক থাকে, যত প্রবলেমই আসুক না কেন, যত প্রতিকূলতা থাকুক না কেন, সে কিন্তু এটা করবে আর কি। যেমন আপনার ক্ষেত্রে আপনি এই যে ধান কাটলো আপনার আব্বু, তারপর আপনি জিনিসটা বাড়াইছেন, তখন যে আপনি হচ্ছে যে হাঁপাই গেছেন, সেই সময় আপনি রেস্ট নিতে ভিডিও দেখতেছেন। তো এটার জন্য আসলে মাইন্ডসেট ঠিক মতো থাকা লাগে, আর মানে লাইফে কিছু করার একটা জেদ অবশ্যই লাগে আর কি। যাদের এই জিনিসটা আছে, আমি অনেকের সাথে কথা বলছি, ইভেন আমার নিজের লাইফেও এরকম জেদ কাজ করছিল, বিদায় আজকে হয়তো বা এই জায়গায় আসছি। তো যাদের আসলে এই জেদটা থাকে, তাদেরকে আসলে কেউ ঠেকাতে পারে না, শুধুমাত্র দরকার মানে লেগে থাকে আর কি, যেটা আপনি লেগেছিলেন সবসময়। এরপরে যদি বলতে যাই, আমি চট্টগ্রামে তো জয়েন করলাম, তখন আমার বাবুর বয়স হচ্ছে 2 মাস। ছেলে তার প্রতি একটা মায়া কাজ করতেছে, তারপরেও আমাকে আমার কেরিয়ারটা অ্যাটলিস্ট শুরু করার জন্য
চট্টগ্রামে, দিনাজপুর থেকে চট্টগ্রামের ডিস্টেন্স কিন্তু অনেক ভাই, অনেক অনেক অনেক। এখানে মনে করেন যে আমি গেলাম, মানে আমি করছি যে এখানে যাওয়ার পরে আমি হচ্ছে অ্যাটলিস্ট ঈদে পর্ব ছাড়া আর আমি আসতে পারবো না আমার বাবুকে। আর প্রথম দিকে যেহেতু ক্যারিয়ার শুরু করছি, স্যালারি আমার অত বেশি হবে না। আমার ওয়াইফকে নিয়ে গিয়ে আমার চট্টগ্রামে আবার ছোট বাচ্চা সহ থাকা বা সব কিছু ম্যানেজ করা আসলে কঠিন। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি যে অনেকে মনে করে হচ্ছে আমি 6 মাসের কোর্স করলাম, আমি 1 লাখ 1.5 লাখ টাকার মতো আমি ইনকাম করার একটা যোগ্যতা অর্জন করবো। এটা কি আসলে বাস্তবসম্মত কিনা? কারণ আমি যতটুকু ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটাকে দেখি, এটা একটা কেরিয়ার। আর কেরিয়ার কিন্তু কখনো এই যে 5-6 মাসের শর্টকাট টেকনিক দিয়ে কিন্তু কখনো হয় না। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। সো আপনার কাছে কি মনে হয় যে শুরু অবস্থায় আমি একটা কোর্স করেই কি আমি 60,000 বা 1 লাখ টাকার আমি কি স্বপ্ন দেখবো কিনা? এটা আমি বলবো যে ইম্পসিবল। প্রথমে শুরুর দিকে অ্যাটলিস্ট কোর্স করে আপনি 60,000 টাকা, এটা আসলে আমি এনাফ। যদি আমি মনে করি আপনি অ্যাটলিস্ট ইন্টার্ন পর্যন্ত পৌঁছায় গেছেন, এটা আপনার জন্য অনেক ভালো। এর থেকেও অনেক ভালো পজিশনে আপনি যাইতে পারেন, কিন্তু আপনি 6 মাসের কোর্স করে 60,000 টাকা বেতনের চাকরি পাবেন, এটা আমি কখনোই মনে করি না আসলে। কারণ আমরা জাস্ট হচ্ছে 6 মাসে আপনি যদি দেখেন আমাদের ভার্সিটি লাইফে অনেকে 4 বছর, বা আপনি ডিপ্লোমা করেও, আমি 4 বছর পরে পরে এসেও আমি জবে একটাতে অ্যাপ্লাই করার মতো আমার একটা অ্যাপ্লাই করার যোগ্যতা থাকে না। যোগ্যতা তারপর নেই। একটা সেখানে আমি 6 সিভি মাস পরে রিজিউমি বা কোনো কিছু দেখানোর মতো কোনো আমার যোগ্যতা কিছু থাকে না। নাই, যার ফলে আমাকে আমি কম্পিউটার টেকনোলজিতে আমি 4 বছর কাটাইছি। এরপরে আমি জবে অ্যাপ্লাই করার মতো আমার কিছু নাই আমার, যার ফলে আমাকে প্রোগ্রামিং হিরোতে ভর্তি হতে হয়েছে যে আমি এখানে একটা কিছু শিখবো। যার ফলে এখানে 6 মাস পর কিন্তু আমি প্রথম ইন্টারভিউ দিয়েই আমি কিন্তু জব পেয়ে গেছি। এখানে আমি একটা আমার দেখানোর মতো, আমি যে জবে অ্যাপ্লাই করছি, আমি যে জবে কাজ করতে পারবো, এই 6 মাসে অ্যাটলিস্ট এইটা আমার তৈরি হয়ে গেছে আমার। এখানে ধরেন যদি আমি গিট হাবটা বলি, আমি শুরু থেকে আরেকটা জিনিস যেটা করছি গিট হাবটা ম্যানেজ করছি ভালোভাবে, যে আমি যেটুকুই কোড করছি অ্যাটলিস্ট গিট হাবে রাখছি। এটা আপনাকে যখন যারা জুনিয়র আছে তাদের প্রতি আমার একটা অ্যাডভাইস থাকবে এরকম, যে গিট হাবটাকে আপনি ভালোভাবে ম্যানেজ করেন। আপনি কোড করছেন, এখানে আপনার যে সবুজ দাগ হয়ে আছে, আপনাকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে মাস্ট হচ্ছে পোর্টফোলিও বা রিজিউমি, ওখানে ডেভেলপার হিসেবে জব করে গিট হাব বা গিট ল্যাব বা যেটাই পড়েন আর কি, আর গিট ম্যানেজমেন্টের জন্য আর কি। তো এটা ডেইলি ট্র্যাকিংয়ের জন্য, এটা আর কি ভালোভাবে ম্যানেজ করবেন, যারা রিক্রুটারকে আপনি দেখাইতে পারবেন যে আপনি কাজ করছেন। তো আমি এটা ম্যানেজ করছি। অনেকে তো মানে কোর্স করেই শেষ, তারপর আর কোনো খবর রাখে না গিটহাবের। যখন অ্যাপ্লাই করে তখন টুকটাক করে, তো দেখা যায় কি মাঝখানে অনেক গ্যাপ চলে আসে আর কি। হ্যাঁ, তো এটা আসলে আমি বলবো যে আপনি 6 মাস কোর্স করেই সব কিছু শিখে ফেলছেন না, আপনি জাস্ট শুরু করছেন কি আপনার যোগ্যতা অর্জন আপনার করছেন। আপনার অ্যাটলিস্ট একটা পর্যায়ে এসে শুরু করছেন। এরপরে আপনার সামনে অনেক চ্যালেঞ্জিং বিষয় অপেক্ষা করতেছে। আপনার ডেভেলপার লাইফটাই আপনার কখনোই শেখা শেষ হবে না। আমি এখন পর্যন্ত এই 2.5 বছরের এক্সপিরিয়েন্সে যতটুকু বুঝতে পারছি, যে আমার আসলে প্রতিদিন টেকনোলজি আপডেট হইতেছে, আমাকে নতুন একটা বিষয় শিখতে হইতেছে। আমি প্রথমে জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট দিয়ে মনে করেন যে একটা জবে ঢুকে গেছি, কিন্তু সামনে আমি পরে দেখলাম যে টাইপস্ক্রিপ্ট আপনার একটা ট্রেন্ডে চলে এসছে, যে ম্যাক্সিমাম কোম্পানি এখন টাইপস্ক্রিপ্ট চাচ্ছে। একটা ভালো জায়গায় অ্যাপ্লাই করতে যাচ্ছে আমার টাইপস্ক্রিপ্ট, আবার নেক্সট জেস চলে এসেছে। এই বিষয়গুলো রিডাক্স আপনার এপিআই কলিংয়ের জন্য আমরা যে ইউজ ইফেক্ট ইউজ করতাম, এ বিষয়ে প্রথম দিকে আমরা ইউজ ইফেক্ট দিয়ে করছি আর কি। তো এইগুলার আপনার অনেক অপটিমাইজ ভার্সন চলে এসছে পরে, যেমন এসডব্লিউআর বা রিয়াক্ট কোয়েরি টেনস্ট্যাক কোয়েরি নামে যেটা, আর আরটিকে কোয়েরি নামে চলে আসছে বিষয়গুলো। এই বিষয়গুলো আসলে আমি পরে এসে শেখার নিট প্রয়োজন মনে করছি। পরে আমার জবের মাঝখানেই আবার দেখলাম যে
মাঝখানে আমি কিছু অ্যাপ্লাই করতাম যে আবার হচ্ছে জবে আসি, তারপরে আমার এখন কারেন্ট সিচুয়েশনটা কি, আসলে আমি কোন পর্যায়ে আছি, এর মধ্যে কিছু অ্যাপ্লাই করতাম, ইন্টারভিউ দিতাম, যে আমাকে জব সুইচ করতে হবে এমন না, আমি অ্যাটলিস্ট একটা স্টেট পর্যন্ত গিয়ে পরে সুইচ করার চিন্তা ভাবনা, কিন্তু আমার বর্তমান অবস্থাটা ইন্ডাস্ট্রির সাথে আমি আপ টু ডেট আছি কিনা এটার জন্য অ্যাপ্লাই করতাম আর কি আমি। তো ওইখানে গিয়ে আমি কিছু বিষয় আবার নিট ফিল করি যে আমি যেহেতু ওই সময় রিয়্যাক্ট দিয়েই জয়েন করতে পারছি, এখন নেক্সট যে চলে এসেছে টাইপ স্ক্রিপ্ট লাগতেছে আমার, কারণ ইন্ডাস্ট্রি প্রজেক্ট করতে গেলে আসলে এগুলো লাগে আর কি। হ্যাঁ। তো এগুলার জন্য তো এর মাঝে চ্যালেঞ্জিং বিষয় আমার বাবু অসুস্থ হয়, এরপরে অসুস্থ হচ্ছিল চট্টগ্রামে থাকা অবস্থায় আসলে, তখন আসলে ভাই এত দূর থেকে এমন একটা, আমি যদি বলি আপনাকে সিচুয়েশনটা এমন হচ্ছে যে আমি কুরবানির ঈদে বাসায় চলে আসছি আপনার ডিসেম্বর জানুয়ারিতে, আমরা প্রায় তিন মাস কি 4 মাস পরে আমি বাসায় চলে এসেছি, তখন 8 মাসের বাচ্চার আপনার হচ্ছে 104 ডিগ্রি জ্বর 7 দিন ধরে। হাই হাই, মানে কি যে সিচুয়েশনের অবস্থায়, এরকম একটা অবস্থায় বাবুকে রেখে, যেহেতু আমাকে ক্যারিয়ার শুরু করছি, আমাকে জবে এখানে আগাতে হবে, তখন আর কি মোটামুটি একটা অবস্থায় রেখে গিয়ে আবার আমি জব করি, কিন্তু বাবু কয়েকদিন পর পর অসুস্থ হয়, এরপরে আমি অনিশ্চয়তা নিয়েই আমি হচ্ছে চিন্তা করি যে আমি বাসায় গিয়ে রিমোট জবের একটা চেষ্টা করব। এরপরে আমি চট্টগ্রামের জবটা ছেড়ে দিয়ে বাসায় আসি, কোনো জব ছাড়াই বাসায় চলে আসি, বেকার। তখন আমার ফ্যামিলিকে নিয়ে আসি, আমার কিছু টাকা জমানো ছিল ওই জমের, ওইটা দিয়ে আমি অ্যাটলিস্ট 2-3 মাস চলার আর কি একটা ছিল অবস্থা। এরপরে কোনো সিচুয়েশন তৈরি হয় যে আমার টাকা পয়সা শেষ হয়ে যাইতেছে, এখন কি করব আসলে। তারপরে কোনো একটা অল্প একটা অ্যামাউন্টের একটা রিমোট জব আমি ম্যানেজ করতে পারি 2 মাসের মধ্যেই আর কি, ম্যানেজ করি, ওইখানে কাজ করতেছিলাম, কাজ করতে করতে আমি আরও ভালো একটা পজিশনে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম, কিন্তু আমার আসলে তখন ইন্ডাস্ট্রির সাথে আমি আপ টু ডেট ছিলাম না, আমার টাইপ স্ক্রিপ্ট জানা ছিল না, নেক্সট জেট জানা ছিল না, আমি রিয়্যাক্ট বা ভ্যানিলা জিএস দিয়ে কাজ করছি। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে এটা তো হচ্ছে না, তখন আমার জন্য আশীর্বাদ হয়ে আসে প্রোগ্রামিং হিরোর লেভেল 2 নামে একটা কোর্স, প্রথম ব্যাচ। হ্যাঁ, ব্যাচ 1-এ আমি জব অবস্থায় আমি আবার এই লেভেল 2-তে জয়েন করি। তখন ওইখানে ডিসকাশন করা হয়েছিল বা আউটলাইন একটা দেওয়া হয়েছিল, যেখানে আমি আসলে যেগুলো চাইতেছিলাম যে আমার ইন্ডাস্ট্রির জন্য প্রোগ্রামিংয়ের এই বিষয়টা রিয়েলাইজ করতে পারছে হয়তো বা, যার ফলে আমাদের কারেন্ট স্টুডেন্টদেরকে নিয়ে একটা ওনারা প্ল্যান করছে, আপনার প্ল্যান করছিলেন আর কি, তখন আর কি আমাদেরকে আপগ্রেড করার জন্য। তো ওইখানে আসলে আমি শুরু থেকে টাইপ স্ক্রিপ্ট শিখলাম, নোট.জেএস, আবার প্রথম থেকে মোটামুটি ভালো একটা শেখানো হলো। আবার যে ইন্ডাস্ট্রির সাথে আবার আমি হয়তো লেভেল 1-এ নোএসকিউএল আমাদের মঙ্গোডিবি আর কি বেসিক পর্যন্ত ছিল আর কি, অতটা ভালো মতো ব্যাকএন্ডটা শেখানো হইতো না, অ্যাটলিস্ট একটা পর্যায় পর্যন্ত আর কি শেখানো বুঝতে পারা হইতো আর কি। তো এটা ডিপলি শেখার জন্য আসলে আবার এই অনেক কোম্পানি এসকিউএল নোএসকিউএল একসাথে ইউজ করে আর কি, বা এরকম একটা ইয়ে আছে। তখন এই বিষয়গুলা শেখা, ওইখানে দেখলাম আউটলাইনে, তখন আবার কোনো, যেহেতু আমি লেভেল 1-এ বুঝতে পারছি আসলে প্রোগ্রামিং হিরো জিনিসটা কী, তখন আমার একটা লাইফ চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে বা আমার যেহেতু ফিক্সড হচ্ছিল না, ঠিক মতো হচ্ছিল না, নিয়ম অনুযায়ী এখানে চলছিল সব কিছু, তারপরে এখানে আমি জয়েন করলাম, ভালোভাবে চললো। তখন আমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই ওনাদের আউটলাইন দেখে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে এখানে আমি ঢুকার একটা পরে কথা জিজ্ঞেস করবো আর কি কথার মাঝখানে, সেটা হচ্ছে লেভেল 2-তে কিন্তু ঝঙ্কার ভাইয়ের কন্টেন্ট কিন্তু মেইন কোর্সে নাই, রিওয়ার্ড কোর্সের দিকে আছে। তো তখন মানে কি মনে হয়েছে যে আসলে লেভেল 2 কিভাবে চলবে, বা লেভেল 2-র প্রতি বিশ্বাস কেমনে আসলো, কারণ আপনারা কিন্তু প্রথম ব্যাচ ছিলেন। হ্যাঁ, এটার একটা বিশ্বাস ছিল কি, আমাদের কি মনে করেন যে লেভেল 1 করলাম, এরপরে আমাদেরকে আসলে প্রোগ্রামিং ছেড়ে দেয় নাই। আমাদের জন্য এসএসসি অ্যাডভান্স ক্র্যাশ কোর্স নামে কিছু ওইখানে মেইন কোর্সে রিডাক্সের হয়তো হালকা পাতলা কিছু শেখানো হয়েছে, কিন্তু পরে আবার রিডাক্স একটু ভালোভাবে শেখানোর জন্য আবার একটা কোর্স আনা হয়েছে। এইগুলো আর কি যারা ভালোভাবে কোর্সটা ফিনিশ করছে তাদেরকে রিওয়ার্ড হিসাবে দেওয়া হয়েছিল। তখন আসলে ওই এসএসসির কন্টেন্টগুলা দেখলাম,
তখন একটা যে কোয়ালিটি বা যেটা ওনাদের শেখানোর স্টাইল দেখে একটা বিশ্বাস তৈরি হলো যে এখানে আসলে ওনারা আমি ওনাদের থেকে আর কি শিখতে পারবো আসলে। আর প্রথম থেকে একটা যেটা ট্রুলি যে লেভেল 1 কমপ্লিট করার পরে আমার একটা বিশ্বাস তৈরি হচ্ছে যে এখানে আসলে আমি অ্যাটলিস্ট ভালো কিছু পাবো। আমি যদি বেকার বসে থাকার থেকে এখানে যদি আমি একটু টাইম দেই, ইনভেস্ট করি আমি, তাহলে আমি কিছু পাবো, এটা আর কি আমার বিশ্বাস। ওদের ক্যারিয়ারের একটা ট্রান্সফরমেশন হবে। হ্যাঁ, এটা বিশ্বাস তৈরি হয়েছিল আর কি। তো তারপর লেভেল 2 কথা যদি বলি, তো এখানে আপনার টাইপ স্ক্রিপ্ট, নোট জেস, অ্যাডভান্স আপনার মঙ্গোস, মঙ্গোডিবি, এগুলা আপনার রিডাক্সটা অ্যাডভান্সভাবে দেখানো হয় এখানে। স্পেশালি আমি যদি নোট জেস এবং হচ্ছে টাইপ স্ক্রিপ্টের জন্য মেজবা ভাইয়ের কথা আমি স্পেশালি বলবো। উনি খুব সুন্দরভাবে বিষয়গুলো এত সুন্দরভাবে বুঝাইছে যে এটা আসলে যে শিখতে পারবে না, এটা আসলে তার জন্য আমি বলবো যে খুবই ব্যর্থতা। এরপরে আমি রিডাক্সে মীর ভাইয়ের কথা বলবো। মীর ভাই রিডাক্স খুব সুন্দরভাবে শেখাইছে। তন্ময় ভাই আমাদের নেক্সট জেস শেখাইছে খুব সুন্দরভাবে। ফিরোজ ভাই আবার এসকিউএলের পার্টটা এই দিকে শিখাইছে আবার। তো এইগুলা বিষয়গুলা যদি লেভেল 2 অবস্থায় আমি আবার আমি দ্বিতীয় জবে জয়েন করে, দ্বিতীয় বলতে কি তৃতীয় জবে, আমি তো ওইখান থেকে একটা জব ছেড়ে দিয়ে এসে অল্প অ্যামাউন্টের একটা রিমোট জবে জয়েন করতেছিলাম, যেখানে আসলে আমার স্যালারিও অত ছিল না, আবার এখানে আমার ফিউচারও অত ভালো ছিল। হ্যাঁ, হাত খরচ আর কি চলতো, ফিউচারও ভালো ছিল না। তারপরেও আমাকে আর কি অ্যাটলিস্ট চলার জন্য আর কি ওইখানে থাকতে হয়েছিল। তো চললাম। এরপরে আর কি আমি বা একটা অপরচুনিটি পাই যে হচ্ছে লেভেল 2 মাঝামাঝি বলতে আর কি শেষের দিকে প্রায়। এখানেও তো আপনার আপনি তখন জব প্লেসমেন্টে যান নাই? না, জব প্লেসমেন্টে যায়নি। জব প্লেসমেন্টের প্রায় আপনার 1.5-2 মাস আগে আর কি। মানে কোর্সের প্রায় মাঝখান বলতে পারি আমরা। হ্যাঁ, মাঝখানে আর কি। তখন আমি কোর্সের পাশাপাশি অ্যাপ্লাই করতেছিলাম, ওই যে আমি যেটা আগে শেয়ার করলাম। আবার আমার নিড পড়লো যে আমার একটা ভালো যেখানে আছি এখানে অত ভালো না, আমার ক্যারিয়ার অন্য অন্য কোথাও আর কি সুইচ করার দরকার। তখন চেষ্টা করলাম, অ্যাপ্লাই করতেছিলাম, এর মাঝামাঝি ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দিয়ে আমি ঢাকাতে আর কি শিফট করার জন্য, মানে এখানে যখন সিলেক্ট হয় আর কি, যেটা সিটিকম ট্রাভেল এরোটিপ ইন্টারন্যাশনাল নামে আর কি এখন চলতেছে। ইন্টারভিউতে আপনাকে কি জিজ্ঞেস করা হয়েছিল? ইন্টারভিউতে যেটা আমাকে ভাই যদি বলি, এখানে যেহেতু আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে করতেছি, এখানে জাভাস্ক্রিপ্টের কোর নলেজটা সম্পর্কে আমাকে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করতেছে, এই বিষয়গুলো আসলে আমাকে অনেক জিজ্ঞেস করা হয়েছিল। তারপরে টাইপ স্ক্রিপ্ট নিয়ে যেহেতু ওনারা কাজ করবে, টাইপ স্ক্রিপ্ট সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। তারপরে ধরেন যে নেক্সট.জেএসের কোশ্চেন করা হয়েছিল। এগুলা সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা ছিল, যেহেতু ফ্রন্ট এন্ডে, তো ফ্রন্ট এন্ড পার্টটাই বেশি ছিল। কিছু বিষয় আছে যেমন আপনার ফ্লেক্স, গ্রিড, এই জিনিসগুলো আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করেন, আপনার ডেইলি কিন্তু লাগবে। তো এই বিষয়গুলো আবার জাভাস্ক্রিপ্টে আপনি কাজ করতেছেন, আপনার হচ্ছে বিভিন্ন রিঅ্যাক্টের হুক আছে, এই হুকগুলা কীভাবে বিহাইন্ড দ্য সিন কাজ করতেছে। একটা হুক তো আর এমনি তৈরি হয়নি, কেন তৈরি হলো, এটা হুকটা যদি আমি রিউজেবল ফাংশন বলি, তো এটা কেন তৈরি হলো, কিভাবে কাজ করতেছে হুকটা, এরকম কোশ্চেনগুলো করা হয়েছিল আর কি। তো তারপরে এখানে জয়েন করি, যেটা আসলে আমি বলতে গেলে যে লেভেল 2তে যে জিনিসগুলো শিখছিলাম কোর্সের মাঝামাঝি থাকা অবস্থায়, এই জিনিসগুলো আমি ইন্টারভিউতে ফেস করে যখন জবে শুরু করলাম, অ্যাটলিস্ট বলতে আমি ওই জবে শুরু করার পরেই আমি এই জিনিসগুলো আবার অ্যাপ্লাই করার আমি সুযোগ পাই। মানে এখন ইন্ডাস্ট্রি প্রজেক্টে আপনি লেভেল 2 এর জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করতেছেন। হ্যাঁ, আমি মনে করেন যে ঢুকে আমাদের যদি বলি আপনার হচ্ছে এক্সজিএস ইন্টারসেপ্টর নামে যে একটা বিষয় আছে, যেটা আমাদেরকে দেখানো হয়েছিল আর কি, আর্টিকে কোয়েরিতে আর কি, আর্টিকে কোয়েরিটা কীভাবে ইউজ করা হয়। আবার এই বিষয়গুলো দিয়ে আমি প্রজেক্টটা সেট আপ করছিলাম। আমার মনে করেন যে
আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ইনিশিয়ালি প্রজেক্টটা সেট আপ করার জন্য, যেটা আমি ভালোভাবে সেট আপ করতে পারছিলাম। আমার সিনিয়র খুব খুশি হয়ে গেছিল যে বিষয়টা, ওয়াও! আমি তাকে খুশি করতে পারছিলাম আর কি, বিষয়টা যেভাবে আমি সেট আপ করতে পারছি, যেটা আসলে আমি লেভেল 2 তে শিখছি। আমি এর আগে কোনোভাবে কাজ চালাইছি, কিন্তু আসলে ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে সেট আপ করতে হয় একটা প্রজেক্ট, আপনার ইয়েসলিন বলেন, আপনার এই যিনি ইয়েসলিন পিডিআর, এটা আপনার একটা ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে কাজ করতেছে, কিন্তু এগুলো আসলে আপনার ডেইলি লাইফে অনেক কাজে দেয় এই বিষয়গুলো। তো এই সেট আপগুলা অ্যাডভান্স হয়ে যেটা লেভেল 2 তে মেজবা ভাই দেখাইছিল, এই জিনিসগুলো সেট আপগুলো আমি করছিলাম, যেটা পরবর্তীতে আমি আসলে আমাদের এখন যে প্রজেক্টে কাজ করি এগুলা অনেক হেল্প করে আর কি বিষয়টা। এগুলো আসলে ডেইলি ইউজ টু জিনিস হ্যাঁ, আরকি হ্যাঁ, প্রজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা, মাঝার ভাই। সো আপনার লাইফে আসলে অনেক ট্যালেন্ট ছিল। সত্যি বলতে মানে আপনাকে একটা সেলুট যে আপনি এত কিছুর পরেও আপনি এই পর্যন্ত চলে আসছেন। এবং আমি যদি হচ্ছে একটু সামারি করি যে আপনি একটা কৃষক ফ্যামিলি থেকে আসছেন। জি। তারপর আপনার লাইফে হচ্ছে একটা ইনসিডেন্ট ছিল যে আপনার 16 বছর বয়সে আপনার বিয়ে হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার বেকার থাকা অবস্থায় আপনার বাচ্চা চলে আসা। তারপর আবার হচ্ছে যে বাচ্চা অসুস্থ হয়ে যাওয়া, আপনি যখন জব করতেছিলেন। যার তারপর ফলে জবই ছেড়ে দিতে জব হচ্ছিল। ছেড়ে দিতে হইছে। আবার সেখান থেকে আবার আগের লাইফে ফিরে যাওয়া, যেটাকে আমরা বেকারত্ব বলি আরকি, হ্যাঁ, বেকার লাইফে। তারপর আবার একটা রিমোট জব ম্যানেজ করে কোনরকম ভাবে চলা। হ্যাঁ। তারপর সেখান থেকে ফাইনালি আপনি হচ্ছে যে নিজের কেরিয়ারটা আপগ্রেড করে আপনি হচ্ছে আরেকটা জবে ল্যান্ড করা এবং এই পর্যন্ত আসা। এটা আসলে মানে শুনতে আসলে সবারই ভাল লাগবে। বাট এর পিছনের যে কষ্টটা, যে প্রয়োজনীয়তাটা, যে এটাকে কি বলবো, যে যে অধ্যবসায়টা আপনি করছেন, জি, যে চেষ্টা করছি। আপনি করছেন, যে লেগে থাকার মানসিকতা ছিল, এটাই আপনাকে আসলে আজকে এই পর্যন্ত চলে আসছে আর কি। জি। তো নিশ্চয়ই আপুর অনেক অবদান আছে। আপুকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আপনার লাইফটাকে সাপোর্ট করার জন্য। সো এখন বর্তমানে আমি একটা শেষ কোয়েশ্চেন জিজ্ঞেস করব যে আজকে থেকে ৩ বছর আগের মাঝহারের সাথে আজকের মাঝহারের কি পার্থক্য? সামাজিকভাবে এবং পারিবারিকভাবে? দেখেন, ৩ বছর আগে আমি বেকার ছিলাম। আমার বাবার কাছ থেকে আমাকে নিয়ে চলতে হইতো। আমার ওয়াইফকে আমার হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন ইয়ে করতো। এখানে একটা আমি এড করব। বিয়ের পর সাধারণত ভাই মেয়েরা শ্বশুরবাড়িতে চলে আসে। কিন্তু এখানে আপনার আ ভাবিকে একটা অনেক কথা শুনতে হইছে যে, বাবার বাড়িতে আছে, কেন আছে? শ্বশুরবাড়িতে কেন যান? আর কবে যাবে? কতদিন যাবে? এই বিষয়গুলো আসলে তাকে শুনতে হয়েছে। কিন্তু কারণ আসলে কি, আমি হচ্ছে বেকার। আমি আপনার ভাবিকে যে আনবো, তার একটা পিছনে কস্ট বলেন বা যে চালাবো, এই অবস্থাটা আমার তখন ছিল না। ছিল না। তো ৩ বছর পরে আইসা আমি যদি বলি, এখন আমি গত মাসে আমি ঢাকাতে লাইফটা এখন বর্তমানে যে অবস্থা ভাই, যে পরিমাণের বাজার বলেন বা ভাড়া এরকম। আমি গত মাসে আপনার ভাবিকে আমি ঢাকাতে নিয়ে আসছি, বা এখন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নিয়ে আসছি যে ৩ বছর পরে আমার একটা অবস্থান, আমি আমার বাবার কাছ থেকে নিয়ে চলতাম। আমি হচ্ছে এখন আমি নিজে চলি। আমার হচ্ছে বাবু আপনার ভাবিকে নিয়ে চলায়। এরপরে যদি বলি হচ্ছে আমার আরও একটা মেয়ে হয়, এখন তার ৬ মাস বয়স আর কি। ছেলে মেয়ে আমার ২ জনই মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তাদেরকে চালাচ্ছি। বাড়িতেও আমি কিছুটা আমার বাবা-মাকে দিতে পারি। তারপরে এলাকায় বলতে গেলে আমাদের এলাকায় সফটওয়্যার ডেভেলপার বলেন বা ওয়েব ডেভেলপার বলেন খুব কম। নাই বললেই চলে। অনেকে জানেই না আসলে। তো এখন আসলে অনলাইনের যুগে এসে অনেকেই বিষয়টা জানতে পারে যে এ একটা ডেভেলপার বা এরকম একটা, এটা গর্ব করার বিষয়। হ্যাঁ, গর্ব করার বিষয় আরকি যেটা। তো ৩ বছর পরে এসে দেখবেন যে সামাজিক দিক থেকে বা পারিবারিক দিক থেকে আমি আগের থেকে অনেক উন্নত অবস্থায় আরকি চলে আসছি। ওকে মাঝার ভাই, আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগছে। মানে আমি পার্সোনালি ইন্সপায়ার আপনার এই গল্পটা শুনে। এবং আমি আশা রাখবো যারা আমাদের এই পডকাস্টটা দেখবে তারা কেরিয়ারের অন্তত যে সময়টা বেশি ইম্পর্টেন্ট সেই সময়টা
অপচয় না করে যদি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে বা অন্য কোনো স্কিল যেটা আসলে তাকে অনেক বেশি উপরের দিকে নিয়ে যাবে, সেটাই করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যাতে করে সময় আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সময় যদি একবার চলে যায় এটা আসলে আর ব্যাক করা যায় না আর কি। কারণ লাইফে এক সময় বন্ধুবান্ধব কমে আসবে, লাইফে এক সময় আড্ডাবাজি কমে আসবে, কিন্তু লাইফে যদি হচ্ছে আসলে ওই সময়টাতে যদি প্রপারভাবে নিজের স্কিলটাকে কাজে লাগানো না যায়, তাহলে এরপরে যে সামাজিকভাবে বা পারিবারিকভাবে যে জিনিসটার সম্মুখীন হতে হয়, এটা আসলে অনেক বেশি কষ্টদায়ক আর কি, একটা পুরুষের ক্ষেত্রে বা একটা ছেলের ক্ষেত্রে, যে নিজের পায়ে দাঁড়ানোটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। তো আমি আশা রাখবো যে যারা এই পডকাস্টটা দেখতেছে তারা যাতে করে নিজের ক্যারিয়ারটা কাজে লাগায়, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে বা অন্য যে কোনো ক্যারিয়ার হতে পারে, যাতে করে ক্যারিয়ার নিয়ে সবসময় সচেতন থাকে। জি অবশ্যই। এই আর কি। সো মাঝার ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করতেছি আজকে থেকে আরও আপনি 2 থেকে 3 বছরের পর অনেক সিনিয়র পজিশনে চলে যাবেন। তো সেই পর্যন্ত আশায় থাকলাম, ইনশাল্লাহ আবার কখনো কথা হবে। ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ।